Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। নির্ঝরের স্বপ্নে আমরা শ্রুতিনাট্যে গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা জানাই স্বাগত। আজকের গল্প দুইবার রাজা, কাহিনী অচিন্ত কুমার সেনগুপ্ত। আজকের গল্প অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত দুইবার রাজা। বাজে পোড়া ঠুটো তালগাছটা উঠোনের পাশে দাঁড়িয়ে যেন বুড়ো আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে এবং আকাশকে ঠাট্টা করছে, অথচ ম্রিয়মাণ বিষণ্ণ। বুকের মধ্যে যেন একটা হাঁপড় আছে। উঁচু তাকিয়াটায় ঘাড় গুজে উবু হয়ে শুয়ে অমর হাঁপানির টান টানছে। ডাক্তার খানিকটা ন্যাকড়ায় কি একটা ঝাঁঝালো ওষুধ ঢেলে দিয়ে বলে গিয়েছিলেন শুঁকতে। তাতে টান কমার তো দূরে থাক, রগ দুটো বাগ না মেনে একসঙ্গে টন টন করে উঠেছে। বন্ধু সরোজ কতগুলো দড়ি পাকিয়ে মাথার চারপাশটা সজোরে বেঁধে দিয়ে গিয়েছিল। এখন ভীষণ লাগছে তাকে, কিন্তু দড়িগুলো খুলে ফেলতে যে জোর লাগে সে জোরও যেন অমরের নেই। বুকে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে অমরের মা ঝিমিয়ে ঝিমিয়ে ঘুমিয়ে পড়েছেন। জাগাতে ইচ্ছে করছে না অমরের। পরিক্লান্ত ঘুমন্ত করুণ মুখখানি তার মার। প্যাকাটির মতো লিকলিকে দেহ, একটা টিকটিকি যেন। এই একটুখানি টিকে থাকার বিরুদ্ধে সমস্তটা দেহ যেন ষড়যন্ত্র করছে। তার কি আর্তনাদ, যেন একটা ভূমিকম্প বা বন্যা। মার বিষাদ স্নিগ্ধ মুখখানির পানি চেয়ে অমরের মনে পড়ল হঠাৎ কবে কার মুখে গান শুনেছিল। জানি গো, দিন যাবে, এদিন যাবে। শেলিও একথা বিশ্বাস করে সমুদ্রে ডুব দিয়েছিল। তারপর 100 বছর এক এক করে খসেছে, দিন আর এলো না। বসন্ত যদি এলোই মহামারী নিয়ে এলো চৈত্রের চোখ ভরে রৌদ্রের রোদন। আজি হতে 100 বর্ষ পরে সেদিনও পল্লব মর্মরে কোটি কোটি ক্রন্দন অনুরণিত হবে। প্লেটেও তো কত আগে স্বপ্ন দেখেছিল, বার্নার্ড শও দেখেছে। সে কবে গো, কবে? অমরের হঠাৎ ইচ্ছে করলো একটা কবিতা লিখতে, সমস্ত বিশ্বাসকে বিদ্রূপ করে। ভুয়ো ভগবান আর ভুয়ো ভালোবাসা, যেমন ভুয়ো ভূত। মনে পড়ে বায়রন, মনে পড়ে শোপেনহাওয়ার। যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অমর বেরিয়ে এলো উঠোনে। সেই ঠুঁটো তালগাছটার গুড়ি ধরে হাঁপাতে লাগলো। দুজনে যেন মিতা, একসঙ্গে আকাশের তারাকে মুখ ভেঙচে ভয় দেখাচ্ছে। সমস্ত আকাশে কিন্তু নিস্তরঙ্গ ঔদাসীন্য। ঝড়ের পথ যেমন অরণ্য, টানটা একটু পড়েছে। মা বললেন, নাইবা গেলি আজ কলেজে, একটা ছাতাও তো নেই, যার রোদ। হাজিরা থাকবে না, তাছাড়া মাইনে না দেওয়ার দরুন কি দাঁড়িয়েছে অবস্থাটা দেখে আসি। অবস্থা আর এর বেশি কি সঙ্গীন হবে? 2 মাসের মাইনে দেওয়ার শেষ তারিখ উতরে গেছে দেখে নাম লালকালিতে কেটে দিয়েছে হয়তো এতদিনে। সরোজ বললে, তুমি ফ্রি না? 2 হাত দিয়ে বুকের ঘাম মুছে অমর বললে,
তাহলে সুপারিশ লাগে? ওই যে মোড়ের তেতলা বাড়ির বারান্দায় বসে যিনি মোটা চুরুট টানেন তাঁর। তিনি আর প্রিন্সিপাল তো আমার মারে ছেঁড়া কাপড়, বন্ধক দেওয়া দুখানি সোনার বালা, এই ঝুল ঝোলা নোংরা দাঁত বের করা খোলার ঘরটা দেখতে আসেননি? আরজি একটা করেছিলাম বটে, সুপারিশ ছিল না বলে বাতিল হয়ে গেল। সোজা হয়ে আজও যেন দারিদ্রতার সত্য পরিচয় দিতে শেখেনি। আর ওই ওই মহিনকে চেনো তো, বাইকে যে আসে? ফ্রি, সে ফ্রি। বাড়ি থেকে মাইনে বাবদ যা টাকা আসে তা দিয়ে পিকাডিলির টিন কেনে, সেলুনে বসে দাড়ি কামায়। মা হতাশ হয়ে বললেন, উপায় কি হবে রে তাহলে? হ্যাঁ রে। যেন হঠাৎ একটা বাড়ির ভিত খসে গেল, কাদায় বসে গেল চলন্ত গাড়ির চাকা। অমর বললে, ভিজিট পাবে না জেনে ডাক্তার যখন ন্যাকড়ায় বোটকা গন্ধওয়ালা খানিকটা নাইট্রিক অ্যাসিডের মতো কি ফেলে বলে গিয়েছিল ও রোগে কেউ মরে না, তখন আশ্বস্ত হয়ে আমাকে তোমার বুকে নিয়ে কি বলেছিলে? বলেছিলে, ঠাকুর তোকে বাঁচিয়ে রাখুন, এইটুকুই শুধু চাই। বেশ তো, আবার কি? কাল যদি ফের টান উঠে, তোমারে ভুতুরে হাতুরে ডাক্তার না ডাকলেও বেঁচে উঠব। পরে ঢোক গিলে ফের অমর বললে, তোমার সেই ঠাকুর উড়ে ঠাকুরদের মতোই বাজে রাধুনে মা, হয় খালি ঝাল নয় খালি নুন। পরিবেশন পর্যন্ত ভালো করে করতে শেখেনি। জামাটা খুলে ফেললেন। 26 ইঞ্চি বুক, কঞ্চির মতো হাত পা, পিঠটা কুঁজো, মাথার চুলে চিরুনি পড়ে না, তবু মনে হয় যেন একটা উদ্ধত তর্জনী। মা পাখা করে ঘামটা মেরে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন, যেমন করে পুরুত তার নারায়ণ শিলা গঙ্গা জলে ধন, ততখানি যত্নে। সরোজ বললে, তা কি হয়? সামান্য কটা টাকার জন্য কেরিয়ার মাটি করার কোনো মানে নেই। আমি দেব টাকা, মাইনে দিয়ে দিও, ফাইন শুদ্ধ। মার বুকের ওপর গা এলিয়ে দিয়ে অমর বললে, কিছু লাভ নেই তাতে, তাছাড়া পার্সেন্টেজও নেই। হপ্তায় 2 বার করে টান ওঠে। বানান ভুল নিয়ে ঘোষ মাস্টারের সঙ্গে তর্ক করা অবধি প্রক্সিও চলে না, আর খালি আমাকে জব্দ করার চেষ্টা। গোস্টকে যদি অনবরত ঘোস্ট বলে চলে 1 ঘন্টা ধরে, তা আর যার সহ্য হোক, আমার হয় না ভাই। বিনয় সহকারে প্রতিবাদ করলাম, মাস্টার তো রেগেই লাল। প্রিন্সিপালকে গিয়ে নালিশ, আমি নাকি অপমান করেছি। আমি বললাম, উনি গোস্টকে ঘোস্ট, পিয়ার্সকে পায়ার্স, তাই শুধু জিজ্ঞেস করেছিলাম ও উচ্চারণগুলি কি ঠিক। সরোজ বললে, প্রিন্সিপাল কি বললেন? বললেন, প্রফেসর তোমার চেয়ে ঢের বেশি জানেন, তাকে কারেক্ট করবা তোমার রাইট নেই। ফের এমন বেয়াদবি করো তো ফাইন করব। অদ্ভুত। তাছাড়া আমি বিরক্ত হয়ে গেছি সরোজ। আমি কি বিরক্ত যে হয়ে গেছি তা তুমি ভাবতেও পারবে না। আমাদের যিনি পোয়েট্রি পড়ান, তিনি আবার উকিল। চাপকান পরে ছুটতে ছুটতে হাজির এক গাদা পানে, মুখটা ঠাসা। কিডসের নাইটিঙ্গেল পড়াবেন। ডাক্তার যেমন ছুরি দিয়ে মরা কাটে ভাই, তেমন করে কবিতাটা দোলে পিষে চুমড়ে চটকে একেবারে কাদা চিংড়ি করে ছাড়লেন। ওর ব্যাখ্যা শুনে এত ব্যথা লাগলো যে মনে হলো বেচারা কিড যদি ছাত্র হয়ে শুনতো ওর পড়া, তো বেঞ্চিতে কপাল ঠুকে ঠুকে আত্মহত্যা করত। কি সে চেঁচানি, পানে ছিবড়ে ছিটকে পড়ছে। ভয়ে নাইটেঙ্গেলের প্রাণ থ হয়ে গেছে। আরে আরে রুথের কথা যেখানে আছে সেখানটায় এসে ওর কি বিপুল হাত ছোঁড়া। ও জায়গাটা মুখস্থ করে এসেছিল নিশ্চয়ই।
রুথের গল্প কি, বাইবেলের সঙ্গে কোথায় তার অমিল, এই নিয়ে তুমুল তর্ক, তুমুল আস্ফালন। খুব সোজা বলে বই মুড়ে কৌটোর থেকে গোটা 4 পান মুখে পুড়ে প্রায় দৌড়েই বেরিয়ে গেলেন আলপাকার পাল তুলে। বোধহয় অনেকদিন বাদে একটা মোকদ্দমা পেয়েছিলেন। তখনও ভালো ছাত্রেরা বইয়ের ধারে মাস্টারের শব্দার্থ টুকে রাখছে ও পরস্পরের রুথের শ্বশুর বাড়ি নিয়ে পরামর্শ করছে। ভাই সরোজ, আর জ্যোৎস্না রাতে কিডস পড়া চলবে না কোনো দিন। পরে মাকে 2 বাহু দিয়ে জড়িয়ে ধরে বললে, তুমি ভাবছো মা যে তোমার ছেলে বিয়ে পাশ করতে পারল না বলেই বয়ে গেল? নয় মা, নয়। জানো, যারা খুব বড় হয়েছে তাদের শব্দের অর্থ জানতে মার গয়না বন্ধক দিয়ে কলেজে পড়তে আসতে হয়নি। এদিন যাবে, এ কথা তো তুমি বেশি বিশ্বাস করো। দিন যাবে নিশ্চয়ই, কিন্তু যদি তারপর কালো ঝোড়ো রাত্রি আসে তাতেও ভরকাবার কিছু নেই। আমাকে জন্ম থেকে এমন পঙ্গু পক্কা হাত করে পাঠিয়েছেন বলেই জবাবদিহি করতে হবে বিধাতাকেই। মা মিছরির জল ছেঁকে 2 কাঁচের গ্লাসে করে 2 বন্ধুকে ভাগ করে দিলেন। বললেন, আর একটাও গয়না তো নেই রে বাবা। খবরদার, খবরদার মা, আমার কলেজে পড়া এইখানে খতম। আমি একটা ফাটা ফুসফুস নিয়েই লড়ব। তুমি আমার মা, আর ওই তাল গাছটা, ওই সরোজ আমার ছেলেবেলার বন্ধু, কতকালের চেনা। সরোজ জিজ্ঞেস করলে, কি করবে তাহলে এখন? কবিতা লিখব। তুমি হেসো না সরোজ, কথাটা ভারী বেতালা শোনাচ্ছি জানি, কিন্তু আমি সত্যি লিখবো এবার। আমার সমস্ত প্রাণ চেঁচিয়ে উঠতে চাইছে। সরোজ হেসে বললে, তাহলে আর কবিতা হবে না। না হোক, সোজা সত্য কথা বুক ঠুকে আমি খুলে বলে দিতে চাই। সত্যি সত্যি সে রাতে অমর কালি কলম আর কাগজ নিয়ে বসল কবিতা লিখতে। মেটে মেঝের ওপর ছেঁড়া মাদুর বিছিয়ে মা ঘুমিয়ে পড়েছেন। ম্লান বাতির আলোয় সেই মুখখানির যেন তুলনা নেই। ওই মার মুখখানি নিয়েই একটা কবিতা হয়তো লেখা যায়। সলতে ধীরে ধীরে পুড়ে যাচ্ছে, কিন্তু একটা লাইনও কলমের মুখে উঁকি মারছে না। বিটের পুলিশ খানিক আগে চেঁচিয়ে পাড়া মাত করে জুতোর ভারী শব্দ করে চলে গেছে। আবার সেই নিঃশব্দতা, প্রকাশ করতে না পারার ব্যথার মতোই অপরিমেয়। অমরের মনে হলো ভাষা ভারী দুর্বল, খালি ভেঙে পড়ে, লেখা যায় না। খালি সলতেটা পুড়ে পুড়ে নিঃশেষ হলে দ্বীপ নিভে যায়। বিকেলের দিকে অমর সরোজের বাড়ি গেল। পাশেই বাড়ি, লাগাও টিনের ঘরে একটা গাড়ি পর্যন্ত আছে। শ্বেত পাথরের মেঝে, 2 দেওয়াল প্রায় বইয়ে ভরা। ছবি খান 3-4, শেক্সপিয়ার, শেলি আর বার্নার্ড শ। একটা চেয়ারের উপর বই গাদা করা, মেঝেতে কাত হয়ে শুয়ে সরোজ এক্সামিনের পড়া পড়ছে। আর ঘরের এক কোণে স্টোভ জ্বালিয়ে তার বোন চায়ের জল গরম করছে আর দাদাকে বকছে সিগারেট খায় বলে। অমরকে ঘরে ঢুকতে দেখে মেয়েটি আরও খানিকটা জল কেটলিতে ঢেলে দিয়ে বললে, চাই বল দাদা, বহেমিয়াটা আজ যাই হোক আমাদের বহরমপুরের মতোই খানিকটা, নইলে। সরোজ উঠে পড়ে বললে, এসো অমর, এসো, বসো। তুই লক্ষ্মী দিদি, পরোটা ভেজে দিবি আমাদের? দেখ না চট করে। বোন চলে গেলে সরোজ তাড়াতাড়ি দরজার পর্দাটা টেনে দিয়ে শুধল, এমনি কি এসেছো না কোনো কাজ আছে? আমাকে কয়েকটা টাকা দাও, এই গোটা 20। সরোজ হাতের বইটা ছুঁড়ে ফেলে চেঁচিয়ে উঠে বলল, লুসাই, লুসাই, ও লুসি। বোন 2 হাতে ময়দার ডালাটা নিয়ে এসে পর্দার ফাঁকে চোখ রেখে বললে, কি হুকুম মশায়ের? সরোজ বললে, চাবিটা দিয়ে দেরাজ থেকে 20 টাকা বার করে দে তো শিগগির।
ঘরে ঢুকে ময়দা চটকাতে চটকাতে লুসি বললে, কিসের জন্য শুনি? উড়োতে, তুই দে খুলে, ফকর দালালি করিস নে। দেরাজ খুলতে খুলতে লুসি বললে, দাঁড়াও না, দিচ্ছি এবার। ঠিক মতন হিসেব দিতে না পারলে রাতে ঘুম থেকে উঠে কে চা করে দেয় দেখবো সেটা। এই বলে চলে গেল। পর্দাটা খানিক দুলে স্থির হলো। টাকা দিয়ে সরোজ বললে, যদি আবার বিপদে পড়ো বলতে সংকোচ করো না। চা খেতে খেতে অমর ভাবছিল, সংসারে এক কি চমৎকার ব্যাপার। উজ্জ্বল স্বাস্থ্য, সচ্ছল অবস্থা, কল্যাণী বোন, নাম তার লুসি। পেছন থেকে কে অতি কুণ্ঠিত কণ্ঠে বলছিল, একটা নতুন কাগজ বেরিয়েছে, যদি নেন। সরোজ মুখ ফিরিয়ে দেখলে অমর। খালি পা ন্যাকড়া দিয়ে কালি পড়া লণ্ঠন মোছে, তেমনি কাপড় পরনে, হাঁপানি টানে ঝরঝরে পাঁজর দুটো ঝেঁকে উঠছে, কথা কইতে পারছে না। সরোজ তখনই কাগজটা নিয়ে দাম দিল, কথা কইল না কোনো, বরঞ্চ ভারী লজ্জা করতে লাগলো সরোজের। ট্রাম চলল। চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে অমর পা পিছলে পড়ে যেতেই সবাই চেঁচিয়ে উঠল। হাঁটুটা চেপে ধরে, কিচ্ছু না, কিচ্ছু না। এই বলে অমর কাগজের বান্ডিলটা নিয়ে কাঁচতে লাগলো। পরে ভিড়ের মধ্যে কোথায় উধাও হয়ে গেল। সরোজ তো তাকে খুঁজেই পেল না। ফুসফুসটা যেন কে চুষে শুষে ফেলেছে একদম। অমর একটা গাছতলায় দুটো হাত মাটিতে চেপে টান হয়ে বসে আকাশের বাতাস নেবার জন্য গলাটা উঁচু করে ধরেছে। কে যেন টুটিটা টিপছে, ভিজা গামছার মতো ফুসফুসটা যেন চিপে ফেলছে একদম। কাগজের বান্ডিলটার উপর মাথা রেখে শুতে যেতে যাবে এমন সময় দেখলো পাশাপাশি দুটো বিজ্ঞাপন। একটা এক ছাত্র পড়াবার জন্য, আর একটা কোন অরক্ষণীয়া পাত্রীর জন্য যেন পাত্র চাই, যেমনকে তেমন পাত্র হলেই চলবে, ঠিক এই কথাই লেখা আছে। টানটা বিকেলের দিকে যখন একটু পড়ল, অমর ভাবল, তবে কোথায় গিয়ে আগে আরজি পেশ করব? টিউশনের খোঁজে না পাত্রীর? আগে ভাবত এক মুঠো ভাত, একখানি কুঁড়ে ঘর, আর একটি নারী। এখন মনে পড়ছে আরো কত কথা। হাঁপানিতে ভুগবো না, ঝড়ে কুঁড়ের চাল উড়ে যাবে না, ভাতে রোগের বীজ থাকবে না, নারীর ঠোঁটে কালকুট থাকবে না। এত তবে ক্লান্ত কাক ককায়, আর ককায় এবং কাশের মাটির ওপর মায়ের ছেলে। পাঁজরা দুটো খানিক জিরোলো, তারপর অনেক কষ্টে পথ চলল অমর। চলতে চলতে প্রথম ঠিকানাতেই ঠিক করে এলো, যেখানে মাস্টার চায়। বাড়ির কর্তা ঘাড় বাঁকিয়ে অনেকক্ষণ পর্যবেক্ষণ করে শুধলেন, কদ্দূর পড়া হয়েছে? আগে বিয়ে পড়ছি। কালকে আইয়ের সার্টিফিকেটটা নিয়ে এসো, দেখা যাবে। একদিন খুব জোরে হাঁপানি উঠলে মা রাগ করে অমরের গলার সবগুলি মাদুলি ছিঁড়ে ফেলেছিলেন, আর অমর রাগ করে ছিঁড়ে ফেলেছিল ম্যাট্রিক আর আইয়ের সার্টিফিকেট দুটো। মাদুলিগুলির মধ্যে একটি সোনার ছিল বলে মা তাড়াতাড়ি সেই মাদুলি কুড়িয়ে বাক্সে রেখে দিয়েছিলেন। অমরও ভালো হয়ে একসময় সার্টিফিকেট দুটোর ছেঁড়া খণ্ডগুলো কুড়িয়ে রেখে দিয়েছিল একটা চৌকো লেফাফায়। আঠা দিয়ে আজকে সেই সার্টিফিকেটই জোড়া দিতে বসলো অমর। কর্তা বহুক্ষণ সার্টিফিকেটটা নেড়ে নেড়ে দেখে জাল নয় প্রতিপন্ন করে বললেন, সার্টিফিকেটটা কিসে ছিড়ল? ওই একটা দুষ্টু বোন আছে, নাম লুসাই, দুষ্টুমি করে ছিঁড়ে ফেলেছে। কর্তা ঘাটটা বাচ্চারেক দুলিয়ে বললেন, আচ্ছা বাপু, বানান করো তো থাইসিস। পরে বললেন, বেশ বেশ, বলো তো ডেনমার্কের রাজধানীর নাম কি? আকবর কত সালের জন্য ছিল? এখান থেকে কি করে ডিব্রুগড় যেতে হয় জানো? অমর বললে, আমি তো পড়াবো ইংরেজি আর অঙ্ক,
আমাকে এসব প্রশ্ন করছেন? কর্তা খাপ্পা হয়ে বললেন, আরে আজকালকার ছেলেগুলো দুপাতা মুখস্থ করেই পাশ মারে। আমাদের সময় আমরা কত বেশি জানতাম। কর্তার ছেলে পাশেই ছিল, একটু বেয়ারা রকমের। বললে, যা যা জানতে তাই বুঝি জিজ্ঞেস করছো বাবা? মাস্টারদের যে প্রশ্নটা ভালো করে জানা থাকে সেইটাই পরীক্ষাতে দেয়। আমি বরাবর দেখেছি, যেন কাগজ দেখবার সময় অসুবিধায় না পড়তে হয়। বাপ একটু দমে গিয়ে বললেন, আচ্ছা, একটা ইংরাজি রচনা লেখো তো দেখি, তোমার ইংরাজির কত দৌড়। একটা কাগজ পেন্সিল নিয়ে আয় তো টুনু। অমর বললে, কি লিখবো? কপাতা? লেখো মাতা পিতার প্রতি ভক্তি, 100 শব্দের বেশি না হয়। এই রকমই আসে পরীক্ষায়, জানো। টুনু একটু হেসে বললে, বাবা, চলো থিওরেম থেকে একটা এক্সট্রা দাও না কষতে। বাপ ছোটে বললেন। যা, ওসব কি দেব? দেব মাংসাং। টুনু জোরে হেসে বলল, ওটা বুঝি তুমি জানো, তাই না? কর্তা রচনার কি বুঝলেন তিনিই জানেন, তবে দেখলেন হাতের লেখাটা বেশ পরিষ্কার। বললেন, বেশ বেশ, তবে কি জানো, ইতিমধ্যে একজন বহাল হয়ে গেছে, নইলে তো তোমাকেই নিতুম। টুনু অস্ফুট স্বরে বললে, কিন্তু বাবা, ইনি খুব ভালো, এ কি আমার? অমর শুধু বলতে পারলে, এসব কেন লেখালেন তবে? কর্তা বললেন, লেখা তোমাদের অভ্যেস হয়েই আছে, কালে তো জীবনের পেশাই হবে। বরঞ্চ সাবেক কালের এন্ট্রান্স পাশ করা বুড়োর কাছে একটা রচনা দেখিয়ে নিতে পারলে একটু প্র্যাকটিস হলো লেখার। তাছাড়া রচনার সাবজেক্টটা তো খুবই ভালো, কি বলো? জানো হে বাপু, সেকালের এন্ট্রান্স তোমাদের একালের 5টা MA সমান, সেটি মনে রেখো। অমর এবার বললে, উনি কততে পড়াবেন? 15 টাকা। আচ্ছা, আমাকে 10টা টাকা দেবেন না হয়? দরকার হয় দুবেলা এসেই পড়াবো, 2 ঘন্টা করে। টুনু বললে, হ্যাঁ বাবা, একেই। কর্তা বললেন, বেশ, আসবে কাল থেকে। আর শোনো, এই 4th ক্লাসে পড়লে কি হবে, এদের ইংরাজিটা বেশ একটু দাঁত কামড়ানো। বাড়ি থেকে একটু পড়ে আসবে রোজ। আর আমি কাল সকালবেলায় একটা রুটিন করে রাখব, কবে আর কখন কি পড়াতে হবে, বুঝলে? একটু ঝিমিও কম। রোজ শেষ রাত্রেই টানটা ঠেলে আসে, তাই নিয়েই অমর বেরিয়ে পড়ল তাড়াতাড়ি, পাছে আগের ঠিক করা মাস্টার চেয়ার বেদখল করে নেয়। 10 টাকা থেকে 9 টাকা 12 আনায় নেমে। কেওড়া কাঠের একটা থুথুরো তক্তপোষ, উপরে একটা চাটাই পর্যন্ত নেই। ফাঁকে ফাঁকে ছাড় বোকাদের আবার বৈঠকখানা বসেছে। কর্তা একটা জলচৌকি টেনে নিয়ে কাছে বসে বললেন, এই রুটিন করে দিয়েছি, দেখে নাও। এই 4 ঘন্টা করেই রইল, সকালে 2, বিকালে 2, নইলে তো সেই মাস্টারকেই রাখতাম। দিব্যি চেহারা দেখলেই মনে হয় ছেলে মানুষ করতে পারবে, MA পাস। পরে বিড়বিড় করে বললেন, এখনই এসে পড়বে হয়তো, একটা ভাওতা মেরে দিতে হবে। দরজা ঠেলে যে এলো, অমর তো তাকে দেখে একেবারে অবাক হয়ে গেল। মহিন বোধহয় অনেকদিন আউটরাম ঘাটে গিয়ে চা খেতে পারেনি, তাই বুঝি এই চাকরিটা বাগাতে চেয়েছিল। অমর প্রশ্ন করলে, তুই কবে MA পাস করলি মহিন? মহিন সিল্কের রুমাল বার করে ঘাড়ের ঘাম মুছে বললে, তুই পাশ করিসনি নিশ্চয়ই? 15 তাহলে আর জোটেনি। থাইসিস বানান পেরেছিলি তো? বলেই বাইক করে ছুট দিলে। কর্তা বললেন, দেখলে কাণ্ডটা, ভাড়িয়ে জোচ্চুরি করে ঠকাতে এসেছিল, ভাগ্যিস রাখিনি। পরে চৌকিটা আরও একটু কাছে টেনে বললেন, পড়াও তো বাপু শুনি।
ছেলে বললে, তুমিও আমার সঙ্গে পড়বে নাকি বাবা? কর্তা বললেন, দেখি না কেমন পড়ায়, মানেগুলো সব ঠিক ঠিক বলতে পারে কি না। হ্যাঁ, আরম্ভ করে দাও তো ভাই। কিভাবে আরম্ভ করব তাও যদি বলে দেন। কর্তা ঘাড় চুলকে বললেন, তাহলে আর তোমাকে মাস্টার রেখেছি কেন? কি হলে আপনার মনোমতো হবে তাও তো একান্ত জানা দরকার দেখছি, নইলে। ছেলে রেগে বললে, আজ কিছুতেই পারবো না বাবা, তুমি এরকম করলে। তুমি যাও চলে। তৃতীয় পক্ষের ছেলে বাপ জল চৌকিটা নিয়ে চলে গেলেন। যাওয়া মাত্রই ছেলে উঠে দরজায় খিল এঁটে একটা বাড়ি কাগজের ছেঁড়া খাতা বার করে বললে, একটা কবিতা লিখেছি মাস্টার মশাই, শুনবেন? একটা হাঁস দুই সাদা ডানা মেলে জলে ভাসছিল। কতগুলি পাজি ছেলে তাকে ধরে কেটে কুটে কাটলেট বানাচ্ছে। সুকুমার ছেলে, দুটি কালো চোখে সুগভীর সুদূর কৌতূহল, যেন দুটি মনির প্রদীপ জেলে অন্ধকারে কি অনুসন্ধান করছে। অমর শুধু বললে, এখন ওসব থাক, এবার পড়ি এসো। ছেলে অবাক হয়ে বললে, কেন বলুন তো? বাবা কবিতার নাম শুনে দাঁত মুখ খিচিয়ে খড়ম নিয়ে তেড়ে আসেন, মা পড়ে পড়ে কাঁদেন। আর আপনিও কবিতা ভালোবাসেন না, তবে আমাদের বইয়ে এত কবিতা লেখা কেন? শুনেছি আমাদের দেশে এক প্রকাণ্ড কবি আছেন, তিনি নাকি ছেলেবেলায় আমার মতো স্কুল পালাতেন। আমার স্কুল একটুও ভালো লাগে না, যেন খানিকটা কুইনিন। গায়ে খাকি রঙের শার্ট, পরনে ফিনফিনে কাপড়, কুচকুচে কালো পাড়, খালি পা, চোখের পাতার উপরে বড় একটা তিল। অমর জিজ্ঞাসা করলে, তোমার নাম কি ভাই? কিশালয়, বর্দি রেখেছিল। বর্দি তো আমাকে কবিতা লিখতে শিখিয়েছিল। ওর মরার পর আমি একটা লিখেও ছিলাম, দেখবেন সেটা? উনি দেখে গেলে কত সুখী যে হতেন, অন্ত নেই। তুমি কি আজ পড়বে না? রোজই তো পড়ি মাস্টার মশাই। দেখুন, ছেলেবেলায় একটা কবিতা পড়েছিলাম তারার বিষয়ে, ইংরেজিতে। আমার ভালো লাগেনি। তারাকে আমার কি মনে হয় জানেন? যেন কারা অনেকগুলি বাতি জ্বালিয়ে নিচের মানুষদের খুঁজছে, যারা বর্দির মতো কেঁদে কেঁদে মরে গেল। আমার এক সময় মনে হয় ওই বড় তারাটা যেন বর্দি। এখান থেকে একজন যায় আর আকাশে একটি করে বাড়ে। আমি ওই তারাটাকে নিয়ে কতদিন একটি কবিতা লিখবো ভাবছি, পারি না, হয় না। অমর অঙ্কের খাতাটা মুড়ে রেখে বলল, নিয়ে এসো তো ভাই তোমার কবিতার খাতাটি। পুরো মাস গুজরানো হয়নি, দিনবারও পড়ানো হয়েছে মাত্র। 1 তারিখ অমর হাত পাতলে মাইনের জন্য। কর্তা বললেন, 7 তারিখের আগে হবে না। হতে হতে 17 তারিখে এসে ঠেকল। অমর অবাক হয়ে বললে, 12 দিনের মাইনে এই 3 টাকা 3.5 আনা? কর্তা ঘাড় বেঁকিয়ে বললেন, কেন? হিসেবের এক চুলও ভুল বার করতে পারবে না? নিয়ে এসো তো কাগজ, একটা রুল অফ 3 কষে ফেলো। 2 দিন আসনি, তাছাড়া 1 দিন 7 মিনিট আর 2 দিন 4.5 মিনিট লেট করে এসেছিলে। অমরের ইচ্ছা হলো মারে ছুঁড়ে টাকা 3টা, কিন্তু মার পরনের কাপড়টা একেবারে ছিঁড়ে গেছে। পুরনো বইয়ের দোকানে সস্তা একটা খুব ভালো বইও দেখেছিল, যাবার সময় সেটাও কিনে নিয়ে যেতে পারে। সকালবেলাতেই হাঁপানি উঠেছিল সেদিন, তবুও কুজো হয়ে ঢিকোতে ঢিকোতে পড়াতে চলল। কিশালয় বললেন, আপনার খুব কষ্ট হচ্ছে তাই না মাস্টার মশাই? বুকে হাত বুলিয়ে দেব? দাও।
কতগুলি বই গাদা করে তার উপর মাথাটা রেখে অমর শোয় আর কিশলয় বুকে হাত বুলিয়ে দিতে দিতে গল্প শোনে। শেলিকে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছিল, বাইরনকে দেশ থেকে, নিউ থামসন ট্রাম কন্ডাক্টরি করতেন, ডস্টয়ভস্কিকে ফাঁসি ঘাটে তুলে নামিয়ে দিয়েছিল। গোর্কি থাকতো উপোস করে, মুসলিনি ভিক্ষা করতেন পোলের তলায় বসে। কিশলয় উৎকর্ণ হয়ে শুনতে শুনতে বুকের আরও অনেক কাছে এগিয়ে আসে। অমর ওই সুকোমল সুচারু বুদ্ধিদীপ্ত মুখখানির পানে চেয়ে অনেক কথা ভাবে। হয়তো এই বাচ্চাটার মধ্যে ভবিষ্যতের ঋষি কবি তন্ময় হয়ে আছেন। হঠাৎ দুজনে শিউরে আঁতকে উঠল, জানলায় কার পাকানো ঝাঁঝালো দুই চক্ষু দেখে। কর্তা বন্ধ দরজায় পা দিয়ে ধাক্কা মেরে বললেন, খোল খোল দরজা শিগগিরি। কিশলয় ভয়ে ভয়ে দরজা খুলে দিল। কর্তা এক ঝাঁকানিতে অমরের হাতটা টেনে শোয়া থেকে তুলে দিয়ে দাঁতে দাঁত ঘষে বলে উঠলেন, না পড়িয়ে শুয়ে শুয়ে উনি কবিতা শোনাচ্ছেন। গরচা পয়সা দেওয়া হয় কিসের জন্য শুনি? নবাবজাদার মতো তক্ত বসে গা ছড়িয়ে জিরোবার জন্য নয়। যাও যাও, বেরিয়ে এখনই যাও। অমর বললে, তবে বাকি মাইনেটা দিয়ে দিন। মাইনে দেব না, মাইনে আর কিচ্ছু দেব না। যা বাকি ছিল সমস্ত এই বেয়াদবির জন্যে ফাইন, কিচ্ছু পাবে না। যাও যাও চলে। দেনার টাকাটা দিয়ে নিশ্চয়ই আর একবার বিজ্ঞাপন দেওয়া যাবে। পশলা বৃষ্টির পর ঘোলা আকাশে চাঁদ উঠেছে, মরা মিউনো পথের পাককে এ যেন ঠাট্টা করছে। হাঁপানির টানে কাকড়ার মতো কুঁকড়ে অমর নিঃশ্বাসের জন্য ফুসফুসের কসরত করছিল। চোখ বুজে খালি একটি ছবি আজও দেখছে, বিষণ্ণ অথচ একটি সুকোমল ছবি। সন্ধ্যায় টানটা যখন একটু কমল, অমর বালিশের তলা থেকে দ্বিতীয় বিজ্ঞাপনটি বার করে ঠিকানা ঠাউর করতে চলল। মা প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছিস? পাত্রীর খোঁজে। তোমার কতদিনের ইচ্ছা? অপূর্ণ রাখা অনুচিত মনে হচ্ছে। এককালে অবস্থা ভালোই ছিল, বাড়ি দেখে যা মনে হলো অমরের। বাড়ির চেহারা দেখলে বোঝা যায়, কিন্তু এখন একেবারে গঙ্গাযাত্রী বুড়ি। এখনও পাত্র জোটেনি। অমর এইটা শুনে বা দেখে খুবই মনে শান্তি পেল। বহু কথাবার্তার পর শ্যামাপদবাবু বললেন, ছেলেটি কি করেন? কত চাহিদা? বিয়ে পরে এতদিন মার গয়না বাঁধা দিয়ে চলছিল, আর চলে না। চাহিদা হচ্ছে পড়া খরচ 2 বছর আর নগদ 1000 টাকা। শ্যামাপদবাবু তাতেই স্বীকৃতি দিলেন। তার কারণ আছে। দরাদরি করতে গিয়ে কেবলই দাও ফসকেছে। তাছাড়া মেয়ের ইতিহাসও বড় ভালো নয়, দেখতে তো নিতান্তই কুরুপাই। এত কুৎসিত যে ঘাটের মরার পর্যন্ত নাকি দাঁত কপাটি লাগে। অমর বললে, ছেলেটির কিন্তু এক ব্যারাম আছে, হাঁপানি, প্রায় ভোগে। শ্যামাপদবাবু তার ছেলের সঙ্গে বললেন, এমন আর কি শক্ত ব্যায়াম? ওতে তো আর কেউ মরে না, বয়সকালে সেরেও যেতে পারে। তা আপনি কি ছেলের বন্ধু? মেয়ে দেখে যাবেন একবারে? আগে না, আমি পানি প্রার্থী। ওটা একেবারে বিয়ের রাতে সেরে ফেললেই চলবে। দিন ঠিক করে খবর দেবেন আমাদের, ঠিকানা রইল। শ্যামাপদবাবুর মনে অনেক প্রশ্ন ঘুলিয়ে উঠলেও কোনোটাতেই তিনি আমল দিলেন না। খালি মেয়ে পার করতেই পারবো, তাও অবশ্যই 62 বছরের বুড়োর কাছে নয়। এই খবর গিন্নির কাছে দিতেই গিন্নি উলু দিয়ে উঠলেন। বাড়িতে শোরগোল পড়ে গেল। বাড়ির এক কোণে একটি কুৎসিত কালো মেয়ে দীপ শিখার মতো কেঁপে উঠল খানিক। মা বললেন, জানা শুনো নেই, কেমন না কেমন হবে মেয়ে, একেবারে কথা দিয়ে এলি। অমর রাগ করে বললে, আর তোমার ছেলেই বা কি গুণধর মা, যে একেবারে পড়ি তার ডানা দুটো সজ্ঞে ফেলে রেখে ফার্স্ট ক্লাস ফিটনে চড়ে তোমার পদ্মবনে এসে দাঁড়াবেন। শাঁখ বাজাও মা,
গুনে গুনে 1000টি নগদ টাকা, আর 2 বছর পড়া খরচ। মা অপর্যাপ্ত খুশি হয়ে গেলেন। বিয়ে হয়ে গেলে কাশি যাবেন, সংকল্প সম্ভব হলো। অমর বললে, তোমার ছেলের এই তো চেহারা, একটা আরশোলার চেয়েও অধম। তার উপর বুকের পাঁজরায় ঘুণ ধরেছে। যা পাও তাই হাত বাড়িয়ে তুলে নিও। মা বললেন, আচ্ছা, মেয়ে যদি খোড়া হয়? কি যায় আসে তাতে? তোমার ছেলে যে কুঁজো, টাকাগুলি তো চকচকে হবে। সরোজ বললে, কবে প্রেমে পড়লে হঠাৎ? ফর্দা হাওয়ায় পর্দা বেফাস হয়ে গেল বুঝি? লুসি সে ঘরে বসেই সেলাইয়ের কল চালাচ্ছিল। বললে, কবে পড়েছেন উনি পাজি দেখে তারিখ লিখে রেখেছেন কি না? আর জন্মে পড়েছিলেন, এ জন্মে পেলেন। সরোজ বললে, পড়তে মন যাচ্ছিল না মোটেই, ঘুম পাচ্ছিল। লুসিকে বললাম, কল চালিয়ে ঘুম পাড়িয়ে দে দিদি, এবার থামাতে পারিস, আমি অমরের সঙ্গে বেরোচ্ছি, দে তো চাবিটা। দুই বন্ধু বেরিয়ে গেল। পিঠের ওপর চুল মেলা মাদ্রাজি মেয়েরা যেমন করে শাড়ি পরে, তেমনি ধরন শাড়ি পরার। দুটি হাতে সোনার কঙ্কন, ছুঁচে সুতো পরাবার সময় চোখের কি তীক্ষ্ণ দৃষ্টি, ললাটে আভা। ঘুরে ঘুরে অনেক জিনিসই সওদা করলো দুজন, সরোজ এবং অমর। বাক্স বোঝাই করে টোপর পর্যন্ত কিনল। 3টে মুটে লাগলো। ফেরবার মুখে আর এক বন্ধুর সঙ্গে দেখা, বয়সে কিছু বড়। অমরকে জিজ্ঞাসা করলে, কি করছো আজকাল? বিয়ে করছি, চূড়ান্ত। আর তুমি টিউশনি পেলে? পেয়েছি একটা, যৎসামান্য, ওই কলির বাকে লাল বাড়িটা। ও, কত দেয়? কিঞ্চিত। ল কলেজের মাইনে 7.5 টাকা। সরোজ চোখ বড় করে বললে, 7.5 টাকা? লজ্জিত না হয়েই বললে বন্ধু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই সই। মাইনেটা তো চলে যায়, আর কি। বেয়ারা এচড়ে পাকা ছেলেই পড়াতে হয় ভাই। এইটুকুনো বয়স থেকেই পদ্ম মেলাতে শিখেছে। ভাগ্যিস বাপমার নাই নেই এতে, নইলে উচ্ছনে যাবার সুরঙ্গ খোঁড়া হচ্ছিল আর কি। মা বলে দিয়েছেন ফের পদ্ম মেলালে বেত মারতে। 3টে খাতা প্রায় ভর্তি করে ফেলেছে ভাই, সবগুলো পুড়ে ফেলেছি কাল। খুব কাঁদলে? বাপের চড়থাপ্পারও তো কম খায়নি। মা তার হাতের নোড়া দিয়ে পর্যন্ত তেড়ে এসেছিল। কবিতা লিখতে গিয়েই না ছেলেটা এবার অঙ্কে একেবারে গোল্লা পেলে। অমরের মনে পড়ছিল সেই খাকি রঙের শার্ট, কোমরে কাপড়ের সেই ছোট্ট আলগা বাঁধনিটি, সেই তরল জ্যোৎস্নার মতো দুটি চোখ, সেই বালি কাগজের ছেঁড়া খোড়া খাতাটা, পেন্সিল দিয়ে লেখা কবিতা, নাম বড়দি বা বড় তারা। একদিন ছোট্ট কচি হাতখানি দিয়ে বুকটা আস্তে একটু ডুলেও দিয়েছিল অমরের। অমর ডাক্তারের কাছে গিয়ে বললে, রোজ শেষ রাত্রে হাঁপানিটা চেগে আসে, একটা ইঞ্জেকশন দিয়ে দিন, যাতে অন্তত আজ রাতটা রেহাই পাই। আমার বিয়ে কি না? ডাক্তার বিস্মিত হলেন বটে। যাবার সময় অমর টেবিলের উপর একটা নিমন্ত্রণপত্র রেখে গেল। বউ ভাতে তো কাউকে খাওয়াতে পারবে না, তাই যার সঙ্গে একটি দিনের জন্য প্রীতি বিনিময় হয়েছিল তাকেও পর্যন্ত নিমন্ত্রণ করলে। টাইম অনুসারে একটা ঠিকা গাড়ি ভাড়া করে বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করতে সে কি সুখ পেয়েছিল যে অমর, ভাবাই যায় না। রাজা কেন নয়, সবাই এর চেয়ে উঁচু জায়গায় আসেন। শামিয়ানা খাটানো, তাতে 3টে ঝাড় লণ্ঠন ঝুলছে, ফুলদানিতে বিস্তর ফুল, গলায় প্রকাণ্ড মালা, গায়ে সিল্কের দামি জামা, জীবনে এই প্রথম পরেছেন। পায়ে 14 টাকা দামের জুতো, 2 মাস টিউশনি করে যা জোটেনি। ছেলেরা চেঁচামেচি করছে, মেয়েরা প্রজাপতির মতো উঠছে এবং বর্ষার জলধারার মতো কলরব করছে। বন্ধুরা এসে ঠাট্টা ইয়ার্কি করে যাচ্ছে। চিকের পেছনে বর্ষীয়সী মেয়েদের ভিড় লেগে গেছে। উলু দিয়ে গলা ভেঙে ফেলছে সকলের। উলু দিতে গিয়ে কণ্ঠস্বরটা বিকৃত হয়ে গেল। সেই দেখে একটি মেয়ের স্রোতের মতো কি স্বচ্ছ হাসি। এ বাড়িতে আজ যেখানে যা হচ্ছে সবই তো অমরের জন্য। খাবার নিয়ে আস্তা কুড়োতে কুকুরগুলি যে লড়াই বাঁধিয়েছে তাও,
যা কিছু বাজনা, যা কিছু হাসি, যা কিছু কোলাহল, তাই অমর তো আজকে রাজাই বটে। ওই যে নিভৃতে দাঁড়িয়ে একটি কিশোরী দুটি হাত তুলে চুলের খোঁপাটা ঠিক করে গুছিয়ে নিচ্ছে, চুলের কাঁটাগুলি ফের ভালো করে গুজে নিচ্ছে, সেও তো অমরের জন্যই। নইলে আজ মেয়েটি কখনোই নীল শাড়িটি পরত না, মাথায় কখনো গুজত না ওই শ্বেত পদ্মের কুড়ি। শুভ দৃষ্টির সময় সবাই বললে বটে, কিন্তু অমর ঘাড় গুঁজে রইল, মুখ তুলে চাইল না, পাছে ভুল ভেঙে যায়। খালি একটি কথাই মনে পড়ছিল তখন। লুসি জিজ্ঞাসা করেছিল, কি নাম আপনার বউয়ের? মনোরমা। লুসি খপ করে বলে ফেলেছিল, ওমা, আমারও ভালো নাম যে তাই। এই বলেই রাঙা হয়ে মুচকি হেসে উঠেছিল লুসি। পাছে তেমনি রাঙা হয়ে উঠতে না পারে, পাছে। তাই সে শুভদৃষ্টির সময় তাকায়নি। মনোরমা নিজে কুৎসিত হলেও আশা করেছিল ছবির পাতায় রাজপুত্রের যে ছবি দেখেছিল পক্ষীরাজ ঘোড়ায় চড়া না হলেও সেরকমই কোনো সুকান্ত হবে তার প্রিয়তম। ভাবলে কড়ে আঙুল দিয়ে কপালে এক টোকা মারলেই ঘাড় গুজে বোধহয় পড়ে যাবে তার স্বামী। তবুও তো স্বামী। ডাক্তার এসে তার দড়ি দিয়ে কপাল বেঁধে দেয় না, সারা রাত্রি মনোরমায় অমরের কপাল টিপে দেয়। কখনো অনাবশ্যক বলপ্রয়োগ করে বসে, রাগ করেই হয়তো। অমর সবচেয়ে ঘৃণা করত নিজের এই কদর্য ব্যাধিটাকে, আর ঘৃণা করে যে মুখটা তার সত্যি 32টা দাঁত আছে কিনা অন্যকে গুণে দেখবার জন্য সর্বদাই মিলে রয়েছে সেই মুখটাকে। মনোরমা নাম বদলে নাম রেখেছে অমর তিলোত্তমা। মা কেঁদেছিলেন বটে একটু, এক ফাঁকে এক এক করে নোটগুলো গুনেও নিয়েছিলেন বাচ্চারেক, যে 1000 টাকা আছে তো। হঠাৎ একদিন কয়েকখানি আঁচলের খুঁটে বেঁধে কাশি চলে গেলেন মা, বলে গেলেন, বউ তো হয়েছে, রেঁধেও দেবে, বুকের মালিশও করবে। আমি দিন কতক ধর্ম করে আসি, জিরিয়েও আসি আর কি। শ্যামাপদবাবু এসে মেয়ে নিয়ে যেতে চাইলেন। অমর আপত্তি করল না, বলল, একদিন না হয় কোনো একটা মেসেই থাকবো, কারো হাত বুলিয়ে না দিলেও চলবে, তবে শিগগিরই যেন আসে। বাড়ি ফিরে এসে শ্যামাপদবাবু মনে মনে বলেছিলেন, বাবা, কাঁটাটা তো খসেছে গলা থেকে, 2 মণ বস্তাও পিঠে করে পাওয়া যায়, কিন্তু এই কুৎসিত মেয়েটা কি হয়রানি করেই মেরেছিল। তবুও যদি... তার পরের ব্যাপারটা একটু আকস্মিক বটে, কিন্তু অস্বাভাবিক নয়। সন্ধ্যার দিকে রাস্তাতে খুব জাঁক করে হাঁপানি উঠে গেল অমরের। একটা গাড়ি ঠিক করতে রাস্তার মধ্যে আসতেই বেহুশের মতো একটা মোটর অতি আচমকা একেবারে হুড়মুড়িয়ে এসে পড়ল অমরের কাঁধের ওপর। তারপর ঘসরাতে ঘসরাতে শ্যামাপদবাবুর কাছে খবর গেল। মনোরমা একবার যেতেও চাইল কেঁদে। বাপ বুঝিয়ে বললেন, এখন গিয়ে কি আর এগোবে বল, গঙ্গায় না হোক কলতলাতেই শাখা ভাঙলে চলবে। পানটা আর চিবসনি মা। মার কাছে, অর্থাৎ অমরের মার কাছে তার পৌঁছল না, কারণ অমরের মার ঠিকানা বদল হয়ে গেছে। আরও একবার রাজা অমর সবাইয়ের কাঁধের ওপরে করে সে চলেছে, কাজেই সে তো রাজা। অমরের জন্যই তো আজকের সূর্য অস্ত যাচ্ছে, অমরের জন্যই তো লুসির চোখে এক বিন্দু অশ্রু। তাই অমর 2 বার রাজা। শুনছিলেন অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত 2 বার রাজা। অংশগ্রহণে অমর, সুমন, অমরের মা এবং লুসি অদিতি, সরোজ, অশোক, শ্যামাপদবাবু, মহিন এবং অন্য বন্ধু সুরেশ, ছেলেটির বাবা অর্থাৎ কর্তা জগন্নাথ। গল্প
বিবরণে, পরিচালনা এবং সম্পাদনায় সুস্মিতা, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। শুনছিলেন দুইবার রাজা।